অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজা মনি পর্ব 49 নিশুতি রাত আকাশে চাঁদ নেই সে ও কোনো এক অনাকাঙ্ক্ষিত ভয়ে গা ঢাকা দিয়েছে নড়ছে না গাছের একটা পাতাও চারপাশের বাতাস থমকে গিয়েছে গা চাপা অন্ধকারে হারিয়ে যাওয়া সেই অন্ধকার জঙ্গলটায় কোনো এক সত্তা উপস্থিত থাকার সাহস রাখে না ঝোপের আড়ালে সেই অন্ধকার গা ছমছমে টর্চার সেল জায়গাটা এক মৃত কামরার মত একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত কসাইখানা অনেক সময় বাতাসের সাথে ভেসে আসে নোনা লোহা আর পুচা রক্তের অগন্ধ মেঝেতে জমাট বাঁধা কুকুর পচা শুয়োরের রক্ত পোকায় ধরা হাড়গুড় পচা মৃতদেহের দুর্গন্ধ মাঝে মধ্যে কাঁচা হাড়ের কর্কর গন্ধ আর দেয়ালের রক্তের ছোপ ছোপ দাগ যেগুলো শুকিয়ে কালচে হয়ে গিয়েছে ছাদের উপর ঝুলে থাকা মরিচের খাঁচা থেকে চুইয়ে পড়ছে কালচে পানি সেই পানির স্পর্শেই ধাতব মেঝেতে দগ্ধ চামড়ার গন্ধ ছড়িয়ে পড়ছে টর্চার সেলের প্রতিটি কোণা থেকে ঝরে পড়ছে রক্তের প্রতিটি স্রোত মনে হয় এইটা অনেক বছর আগের অন্ধকার এক মিতপুরী যেটা একজনের ছোঁয়ায় মাঝে মাঝে ব্যক্তিগত ল্যাবরেটরি হয়ে ওঠে টর্চার সেলের ভিতরে ঢুকলেই মনে হয় ফুসফুসে কেউ পুচা মাংস গুজে দিয়েছে শ্বাস নিয়ে গেলেই বমি চলে আসে দেয়ালে রাখা আছে বুক চিরে নিয়ে আসা মানব অঙ্গজীব চোখ নখের আঁচড়ে গেঁথে যাওয়া কান সেই কামরায় এক কোণে শুইয়ে রাখা হয়েছে একজন 6 ফুট উচ্চতার শক্তপোক্ত দেহের ব্যক্তিকে স্টিলের টেবিলের উপর শুয়ানো তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধারালো ছুরি কাঁচি করাত যার যে কোনো একটা তার বুক ছিঁড়ে ফেলতে পারে এক মুহূর্তেই কিন্তু আশ্চর্য কেউ এখানে হাত দেয়নি এই যেন মৃত্যুর আগের প্রস্তুতি চূড়ান্ত ভয়ের মহড়া চারপাশে এমন এক নিস্তব্ধতা শব্দ বলতে কিছু নেই শুধু জঙ্গল থেকে পশু পাখির ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে ব্যক্তিটা সেখানে সজাগভাবে শুয়ে আছে ভিতরে ভয়ে চাপা আর্তনাদ আর আতঙ্কে ভরা শ্বাস নিচ্ছে তার শরীরের নিচে রাখা হয়েছে শুয়োরের গলে যাওয়া পুচা মাংস ছ্যাঁকা খাওয়া চামড়া রক্তাক্ত ছিন্ন হাড় লোকটা বার চোখ উল্টে বমি করে যাচ্ছে অতিরিক্ত বমিতে লোকটা নেতিয়ে পড়ে সহ্য করতে পারছে না চারপাশের এমন বিষাক্ত নোংরা গা ছমছমে পরিবেশ তাকে বেঁধে রাখা হয়েছে রাবারের দড়িতে কিন্তু এত শক্তভাবে পেঁচানো যে রক্তচাপ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তার চোখের সামনে খোলা হাড়ি যার ভিতরে আধা পচা আঙ্গুল চোখের পাতা আর গলে যাওয়া দাঁতের ছোঁয়া লোকটা সহ্য করতে পারছে না বারবার বমিতে ভাসিয়ে দিচ্ছে চারপাশ এত বিষাক্ত দুর্গন্ধ মনে হচ্ছে কোনো পচনশীল জায়গায় চলে এসেছে একটা ধাতব দরজা ক্রিক করে খুলে যায় ভয়ঙ্কর কেচ শব্দ কান্নার মতো ভারী রক্তের মতো ঘন তার উপস্থিতি স্টিলের উপর আধ শোয়া ব্যক্তিটা আতঙ্কিত হয়ে সেদিকে তাকায় একটা ঠান্ডা বাতাস নেমে আসে পুরো কামরায় বাতাস ভারী হয়ে পড়ে ধীরে ধীরে একটা ছায়া পড়ে স্টিলের উপর এরপর নেতিয়ে পড়ে থাকা ব্যক্তিটার উপর ছায়াটা ধীরে ধীরে বড় হতে থাকে প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে কামরার প্রতিটি আলো ও কেঁপে ওঠে দেয়ালে লেগে থাকা ছাড় পোকা আর ইঁদুরগুলো ও দৌড়ে পালায় তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা গায়ে জড়িয়ে আছে হাঁটু অবধি কালচে লং লেদার কোট চোখে সানগ্লাস মুখে কালো মাস্ক পায়ের নিচে শুকিয়ে যাওয়া রক্ত চিরে চিরে চপচপ শব্দ করে প্রতিটা পদক্ষের নিচে কারোর না কারোর আত্মা চাপা পড়ে আছে তার এক হাতে দাঁড়ালো করাত ধীরে ধীরে ব্যক্তিটার দিকে এগিয়ে আসে ব্যক্তিটা নিভু নিভু পল্লবে তাকায় তার দিকে এগিয়ে আসছে কানাডায় বেড়ে ওঠা এক নরপশু যার টর্চার সেল একটা মিতপুরী আর সেই ব্যক্তিটা এক মানুষরূপী জানোয়ার ব্যক্তিটা টেবিলের পাশে এসে দাঁড়ায় মুখে কোনো কথা নেই মুখেশের আড়ালে এক ঠান্ডা রহস্যময় হাসি চারপাশে বাতি জ্বলছে না শুধু টিমটিমে একটা লাল আলো মাথার উপর থেকে পড়ে শুয়ে থাকা লোকটার মুখে যার চোখ বন্ধ কিন্তু নিঃশ্বাস তীব্র সে টের পাচ্ছে মৃত্যুর ধাপ গুনে গুনে তার দিকে এগিয়ে আসছে কামরাটা হঠাৎ শ্বাসরুদ্ধ হয়ে ওঠে গন্ধ আরও তীব্র পচা রক্ত শরীরের গন্ধ ভয় ঘাম সব মিলিয়ে যেন এক নরকের নিঃশ্বাস লোকটা বাঁকা হাসে কিন্তু সেটা হাসি নয় একটা মানবিক অনুভূতির ছাপ এই এক মৃত্যুর তৃপ্তি ছায়া দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা ঝুঁকে পড়ে গলায় ফিসফিস করে বলে ভেবেছিলে পালিয়ে বাঁচবি আমার কলিজা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে ট্রিগার টিপে মারতে গিয়েছিলি কিন্তু হায় আফসোস তোর হৃদয়ের ট্রিগার ওই আমি আজ টেনে বের করব অগ্নি চৌধুরী নিজের শিকারকে কখনো ভুলে না নিজের বুকে নিয়ে খুব পজেসিভ সামান্য বাতাসকে ও সে হিংসে করে আর সেখানে তার জীবন নিতে গিয়েছিল কেউ তার স্বর এত ঠান্ডা এক নিঃশব্দ ভয়াল সাপের ফনা ছুঁয়ে গেল কানের পাশ দিয়ে
এই জায়গায় কেউ চিৎকার করলেও কানে যাবে না, বাইরের দুনিয়ার কারো। কিছু মুহূর্তেই সময় থেমে আছে। লোকটা আতঙ্কিত গলায় বলে, একজনকে মেরে আরেকজন আসবে। কিন্তু তুমি জানবে ও নাকে সেই গোপন শত্রু। তার টার্গেট তোমার ধ্বংস। আর তোমার দুর্বলতা তোমার বউ। তুমি পুরো মাফিয়া রাজ্যের বস। শক্তি, ক্ষমতা আর বিচক্ষণতা সবার থেকে আলাদা। শক্তিশালী হয়ে ও লাভ নেই যদি কেউ পিছন থেকে আঘাত করে মোকাবেলা করতে পারবে না। আমি তোমাকে বলছি অগ্নি চৌধুরী, তুমি হয়তো ভালো কিন্তু তবুও এক নরপশু। তোমাকে হারানোর ও কারোর ক্ষমতা আছে। আর সে তোমাকে হারাবে। তার দরকার প্রতিশোধ, তোমার সিংহাসন আর ক্ষমতা। অগ্নি এতক্ষণ অর্ধমিত থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে থাকে। দৃষ্টি একদম শান্ত। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। মাথা থেকে হুডিটা খুলে ফেলে। ঘাড়ে ভেসে উঠে সাপের ফনা তুলা এক ট্যাটু। অগ্নির দৃষ্টি শান্ত কিন্তু চোখ থেকে যেন লোহিত রক্তকণা গড়িয়ে পড়ছে। অগ্নি হালকা আর ভারী গলায় বলে, জানি উত্তর দিবি না। এরপর ও প্রশ্ন করছি, কে সে ব্যক্তি? কে আমার পিছনে লাগার দুঃসাহস দেখিয়েছে? মাফিয়া রাজ্যের কেউ? স্টিলের উপর থাকা ব্যক্তিটা হাসে। মৃত্যু আজ আমার নিশ্চিত। কোনো সাধারণ মৃত্যু না। অগ্নি চৌধুরীর হাতের সেই ভয়ানক মৃত্যু। যখন মরেই যাব তখন জবানবন্দি কেন দিব? অগ্নির ঠান্ডা স্বর। মারব না, কিছু করব না। মুক্তি পাবি যদি সত্যিটা বলিস। নিজের বুকে রক্ষা করতে তৈরি করা নিয়ম 1000 বার ভাঙতে পারি। লোকটা অবাকতার সাথে উচ্চস্বরে হেসে উঠে বলে, ভাবা যায় গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার অগ্নি চৌধুরীও কারোর প্রতি দুর্বল। শুধু দুর্বল নয়, অতিরিক্ত পাগল। বুকি জানে তুমি কে, কি তোমার পরিচয়, তুমি ঠিক কতটা বিকৃত। অগ্নি হুট করে লোকটার কণ্ঠনালী চেপে ধরে গর্জে উঠে। সীমা ছাড়িয়ে যাস না বিচ। অতিরিক্ত কথা আমার কোনোদিন ওই পছন্দ না। আমার বুকে তুই মারতে চেয়েছিস, এরপর ও ছেড়ে দেওয়ার অফার দিয়েছি। সত্যিটা বলা, মুক্তি পাবি। কণ্ঠনালী চেপে ধরাতে লোকটার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। চোখ লাল হয়ে আসে। চোখ মনে হচ্ছে উল্টে আসবে। পায়ে শিকল বাঁধা, এরপর ও পায়ে পা ঘেঁষে ছটফট করে উঠে। শরীরের নিচে পচে গলে পড়ে থাকা মাংসগুলো আরও ছড়িয়ে পড়ে চারপাশে। অগ্নি ছেড়ে দেয়। লোকটা শান্ত হয়ে আসে। অতিরিক্ত দুর্গন্ধ, মনে হয় নারী ভুঁড়ি সব চলে আসবে এখন ওই। আর বমি করার শক্তি নেই। লোকটা হাঁপাতে হাঁপাতে বলে, তোমার নাকে গন্ধ লাগে না? শরীরে ঘৃণা কাজ করে না এমন বিষাক্ত কিছুতে? আমি তো বেঁচে আছি, সাধারণ কেউ আসলে এতক্ষণ মৃত্যুর দরজায় পৌঁছাত। তোমার এই টর্চার সেল এত জঘন্য, ভাবছি কানাডার সেই বিশাল টর্চার সেল কেমন। অগ্নির ঠান্ডা স্বর। অতিরিক্ত কথা বলছিস না ডাফার। টর্চার সেলে নিজে থাকার জন্য নয়, তোদের জবান বন্ধ করার জন্য সৃজন করা হয়েছে। যেখানে কর্মফল অনুযায়ী একেকজনের সময় একেক রূপ নেয়। তোরটা একটু বেশি জঘন্য রূপ নিয়েছে। দেখতে ভালোই লাগছে। সত্যিটা বল। লোকটা হালকা শব্দ করে হেসে বলে, একবার যেহেতু আটক হয়েছি তাহলে বেঁচে ফিরব না আমি জানি। সত্যিটা জানার পর ওই মেরে ফেলবে। বাজপাখির ন্যায় চোখ তোমার অগ্নি চৌধুরী। সাথে গার্ডদের ও ভালো প্রশিক্ষণ দিয়েছেন। ঠিক আপনার মতো ধারালো দৃষ্টি। ভিখারি সেজে রাস্তায় হাঁটছিলাম। এরপরও কিভাবে বুঝে গেল? আর ধরেও ফেল। যত প্রশংসা করি তত কম হবে, কিন্তু প্রশংসা করব না। আমাদের বস রাগ করবে। তবে একটা মেসেজ দিয়ে যায়, মূল ব্যক্তিকে ধরতে না পারলে আমার মতো এমন অনেক লোককে দেখতে পাবে। আমি মরলে আরেকজন আসবে। সে মরলে আরেকজন আসবে। আসতে থাকবে। একদিনে দেখবে হুট করে তোমার বুকে। আর বলতে পারে না। কথা আটকে যায়। ছটফট করে উঠে। কপালের রগগুলো কালচে হয়ে ভেসে উঠে। পুরো মুখ লাল হয়ে যায়। অগ্নি ব্যক্তিটার কণ্ঠনালীতে সরু একটা সুই ঢুকিয়ে দেয়, যেটা শ্বাসনালী বরাবর ছিদ্র করে। লোকটা চোখ নিভে আসে। কিন্তু দম বন্ধ হয়ে যায়নি। শ্বাস এখনও চলছে। তবে সেটা খুব ধীরগতিতে। অগ্নির মুখে এক নরপশুর ছায়া পড়ে। হিংস্রতার সাথে হাতে এক ধারালো করাত তুলে নেই। লোকটার বুকের ঠিক মাঝখানে বসিয়ে দেয়। লোকটা গগন কাঁপানো এক আর্তচিৎকার দিয়ে উঠে। কিন্তু সেটার সময় নির্ধারণ করা অক্ষম। লোকটা মৃত্যুর দরজায় ঢুকে পড়ে। দেহ দুই ভাগ হয়ে যায়। চোখ উল্টে বেরিয়ে আসে। জিহ্বা কমপক্ষে এক হাত বেরিয়ে আসে। মুখের সাইড থেকে লালা পড়ছে গড়িয়ে গড়িয়ে।
অগ্নি করাতটা রাখে পাশে। চোখ বন্ধ করে করে এক শ্বাস টানে। হাতে তুলে নেয় এক ধারালো ছুরি। সেটা করাতের দাঁতের মতো ধারালো। হাতে নিয়ে লোকটার মাথা আলাদা করে ফেলে। কণ্ঠনালী কাটে না, তাই আবার আঘাত করে। ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায় মাথাটা। লোকটার গলায় রাবারের দড়ি বাঁধা ছিল, তাই মাথাটা ছিটকে না পড়ে দড়ির সাথে আটকে থাকে। মাথা কাটা শেষে নেমে আসে নিচের দিকে। পা দুটি বিখণ্ড করে ফেলে অজস্র ছুরির আঘাতে। ঠিক কতটা টুকরা করা হয়েছে তার পরিমাণ নেই। নিচে পড়ে থাকা গলিত মাংসের সাথে তাজা তরু রক্ত মিশ্রণ হয়ে যায়। বক্ষের প্রতিটা হাড্ডিকে টেনে টেনে আলাদা চিরে করে ফেলে। দুই পাশের প্রতিটি হাড্ডিকে আলাদা আলাদা করে এক পাশে রাখে। খুব সাবধানতার সাথে পেটের মধ্যখান ছুরি দিয়ে কাটে। একদম নিখুঁত কসাইয়ের মত। পেট দুই হাত দিয়ে টান দিয়ে ফাঁক করে। বাঁকা হেসে পেটের ভিতরে হাত হাত দিয়ে কলিজা খুঁজতে থাকে। যকৃত বা কলিজা সাধারণত মানুষের শরীরে পেটের ডান দিকে ডায়াফ্রামের নিচে অবস্থান করে। এটা শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এবং রক্ত পরিশোধন, পুষ্টি সংগ্রহ, বিষাক্ত পদার্থ দূর করা, হজম সহায়তা ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। অগ্নি দক্ষভাবে হাত চালায়। পেটের ডান পাশে পাঁজরের ঠিক নিচের পাশ থেকে কলিজা টেনে বের করে বর্বরতার সাথে। কলিজাটা চোখের সামনে হাতে রাখে তাচ্ছিল্যভাবে বলে, ছেহহ বালের জিন্দেগি। এইটুকু কলিজা নিয়ে এসেছিল অগ্নি চৌধুরীর বুকে মেরে ফেলতে। দাফার। অগ্নি কলিজাটা টর্চার সেলের হিংস্র কুকুরগুলোকে দিয়ে দেয়। এরপর লোকটার পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্নভাবে টুকরো টুকরো করে। অন্ডকোষ আলাদা করে এসিডে ডুবিয়ে দেয়। কাজ শেষ হয়ে গেলে ছুরিটা পাশে রাখে। রক্তে হাত লাল হয়ে গিয়েছে। কালো কোর্টে রক্তের ছোপ ছোপ দাগ বসে গিয়েছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো পশু জবাই দেওয়া হয়েছে। অগ্নি চেয়ারে বসে শান্ত দৃষ্টি রেখে স্টিলটার দিকে তাকায়, যেখানে লোকটার পুরো শরীর বিখণ্ড হয়ে আছে। অগ্নি বিকিত হাসি দিয়ে ঝাঝালো কণ্ঠে কাউকে ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে দুজন বিশালদেহী ব্যক্তি সামনে এসে হাজির হয়। অগ্নির ঠান্ডা স্বর, সালফিউরিক অ্যাসিডি ডুবিয়ে দাও দেহের প্রতিটি খণ্ডকে। জাস্ট এইটুকু কথায় অগ্নি আর কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে যায় টর্চার সেল থেকে। নিজের মার্সিডিজ গাড়িতে উঠে রাতের অন্ধকারে জঙ্গল ভেদ করে বাহিরে বেরিয়ে আসে। চোখ মুখে এখনও কাঠিন্যতা বিরাজমান। কে এই গোপন শত্রু? রায়হান আর ঝর্ণা? নাহয় তাদের সব কিছু আমার জানা। কে তাহলে? আতিক আর রানবীর? নো, তাদের প্রতি সেকেন্ডের আপডেট আমার কাছে চলে আসে। ওদের এক একটা নিঃশ্বাস ও আমি জানতে পারি। তাহলে কে হতে পারে? অগ্নির গাড়ি গিয়ে থামে অফিসের সামনে। গাড়ি থেকে নেমে লিফটে উঠে একদম নিজের ফ্লোরে চলে যায়। নিজের বরাদ্দ করা পার্সোনাল রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার ছেড়ে দিয়ে শরীরের সাথে জড়ানো কোটটা খুলে ফেলে। এরপর ধীরে ধীরে শার্টের বোতাম খুলে মাঝেতে ফেলে দেয়। মার্বেল মেঝে দিয়ে রক্তের সাথে পানি মিশে গড়িয়ে পড়ছে। পুরো শরীর থেকে রক্ত ছাড়িয়ে নিয়ে অগ্নি বাথপে শুয়ে পড়ে। বাথপে মাথা রেখে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানে। উন্মুক্ত বুকের প্রতিটি বক্ষ উঠা নামা করছে। মস্তিষ্কে ঘোরপাক খাচ্ছে। কে এই গোপন শত্রু? রাত 9:30। অরিব বিছাছানায় বসে কিছু দরকারি কাজ করছিল। সাজিদ চৌধুরী কাল তাকে জোর করে অফিসে নিয়ে যায়। কিছু কাজ দিয়ে গিয়েছে। বলেছে 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করে জমা দিতে। অরিদের রাগ, জেদ আর বিরক্তি নিয়ে ল্যাপটপ আর ফাইল নিয়ে বসে। মীরা চারদিকে হাঁকছে আর গুন গুন করছে। গান বলছে নাকি নিজে নিজে কথা বলছে সেটা বুঝার ইয়াত্তা নেই। মীরা ধপাস করে গিয়ে ডিভানে বসে হাতে মোবাইলটা নিয়ে হোল্লা পার্টির গ্রুপ কলে জয়েন হয়। কলে অবনী, আকাশ, সুমু, ইয়ানা, আরু, রুহান আর এখন মীরা জয়েন হয়। কথা চলতে থাকে। মীরার উচ্চস্বরে কথা বলাতে অরিদ বিরক্তি নিয়ে সেদিকে তাকায়। মীরা হোল্লা পার্টির সাথে হেসে যাচ্ছে। অরিদের তাকানো বা বিরক্তি এইসবে ভ্রু ক্ষেপ নেই। অরিদ রাগে ফুস করে পুনরায় কাজে মনোযোগ দেয়। কিন্তু বরাবর মীরার উচ্চ আওয়াজে কথা বলাতে কাজ করতে বাধা হচ্ছে। অরিদ দাঁতে দাঁত চেপে ধমকে উঠে, এই মেয়ে ধীরে কথা বলতে পারো না? কাজ করছি দেখতে পারছো না এখানে? আরেকবার ব্যাঘাত ঘটলে ঠাটিয়ে এক থাপ্পড় দিব। অরিদের ধমকে মীরা ভ্রু কুচকে তাকায় সেদিকে। কল মিউট করে এরপর ল্যাপটপে দৃষ্টি দিয়ে বলে, ওরে আল্লাহ, বাপের হোটেলে খাওয়া ছেলেটাও দেখছি আজ কাজ করছে।
অরিদ থমথমে মুখে বলে, বেশি বলছ না। মীরা, আপনার থেকে কম। কথা উচ্চস্বরে না বললে কিভাবে বলবো? অরিদ বিরক্তি নিয়ে বলে, ধীর আওয়াজে বলো। এমন ভাবো কথা বলছো যেন স্টেশনে দাঁড়িয়ে বাদাম বিক্রি করছ। গলা দেখে তো মনে হচ্ছে রাজ হাঁস ঘাত করছে। মীরা ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আপনার ধারণা আছে কার কণ্ঠস্বর নিয়ে কথা বলছেন? আমার এই কণ্ঠের কত সুনাম পেয়েছি আপনি জানেন? আমার স্বর নিয়ে ভার্সিটিতে প্রতিটি ছেলে মেয়ে প্রশংসা করেছে। বিশেষ করে ছেলেদের। অরিদ, যারা করেছে তারা তোমার মতো ওই ঘাত করা কণ্ঠের অধিকারী। আর খুব ভালো লাগছে ছেলেদের প্রশংসা পেয়ে, তাই না? মীরা, কাক কি করে বুঝবে ময়ূরের মর্ম? আপনার মতো ফাড়া গলা তো আমার না। অরিদ, ভাষার কুরবানি দিয়ে দিচ্ছে অসভ্য। মীরা, আমি এমন ওই যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করি। ভার্সিটির জাওয়াত ভাইয়াকে খুব মিস করি, সে কতটা মিষ্টি ছিল। সময় হলে তার সাথে দেখা করাব। একটু শিখে নিয়েন ব্যবহার কি। অরিদ ভ্রু নাচিয়ে দাঁত পিষে প্রশ্ন করে, জাওয়াতকে? মীরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার ক্রাশ। সেটা আপনার না জানলে ও চলবে। অরিদ মীরার দিকে কটমট চোখে তাকায়। নির্লজ্জ মেয়ে পুরুষদের উপর ক্রাশ খায়। অসভ্য। মীরা পুনরায় কলে জয়েন হলে অরিদের সুর। ধীর আওয়াজে কথা বলবে। মীরা, সরি, আমি কোনো বিদেশির বউ না যে ধীর আওয়াজে কথা বলবো। যদি কখনো বিয়ে হয় বিদেশির সাথে তখন স্লো আওয়াজে কথা বলবো। এখন সরি। অরিদের ছাঝালো কণ্ঠ। এই রাতে আমাকে একদম রাগাবে না মীরা। আমি রেগে গেলে সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরী ও কিছু করতে পারবে না। অতিরিক্ত করলে মাটির নিচে জ্যান্ত কবর দিয়ে আসব। অরিদের ঠান্ডা গম্ভীর স্বরে থমথমে খেয়ে যায়। অগ্নির কথা মনে পড়ে যায়। দুই ভাই সেইম। সামান্য ভয় হলেও হাসি উপহার দেয় অরিদের দিকে। অরিদ গম্ভীরতা নিয়ে তাকিয়ে আছে। মীরা ধীর পায়ে ডিভান থেকে উঠে বারান্দায় চলে যায়। যেতে যেতে অরিদকে হাজারটা গালি দিয়ে যেতে ভুলেনি। অরিদ মীরার প্রতিটি পদক্ষেপে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে। মুহূর্তেই সৃষ্টি সরিয়ে নিয়ে আসে। ইয়ানা বিছানায় হেড বোর্ডে হেলান দিয়ে শুয়ে আছে। উহুম শুয়ে নয়, অগ্নির জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে চোখে ঘুম এসে জমা হয়েছে। গলায় কারোর গরম নিঃশ্বাস অনুভব করতে পেরে ঘুমটা ছুটে যায়। চোখ খুলে তাকাতেই অগ্নির অবয়ব ভেসে উঠে। ইয়ানা অগ্নির মাথায় হাত রেখে বলে, এসে পড়েছেন? অপেক্ষা করছিলাম এতক্ষণ। অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়েছি। অগ্নির মাদকতা আর স্লো ভয়েস। তোমার শরীরের ঘ্রাণে অ্যালকোহল মিশানো থাকে জান। আমি কাছে আসলেই এমন মাতাল হয়ে যায় কেন? ট্রাস্ট মি, অ্যালকোহলে ও এতটা মাতাল হয় না যতটা মাতাল আমি তোমার কাছে আসলে হয়। ইয়ানা লজ্জায় সামান্য হাসে। পুনরায় অগ্নির কণ্ঠ ভেসে আসে, তবে সেটা ধারালো। তোমাকে আমার জীবনের সাথে জড়ানো উচিত হয়নি। একদম উচিত হয়নি আমার অন্ধকার রাজ্যে তোমাকে প্রবেশ করানো। দূরে রাখতে চাই আমার থেকে তোমাকে। আমার ছায়া তোমার জন্য বিষাক্ত হয়ে উঠছে। ধীরে ধীরে সেই বিষ তোমার শরীরে প্রবেশ করতে চাইছে। ইয়ানা কেঁপে উঠে অগ্নির শক্ত কথায়। নিঃশ্বাস টেনে বলে, কী সব বলছেন? কি হয়েছে? কোথায় গিয়েছিলেন আজ? অগ্নির গম্ভীর হাসি। জেনে কি করবে? সহনীয় করার ক্ষমতা নেই তো তোমার। আচ্ছা, ইয়ানা থাকতে পারবে আমাকে ছাড়া? দূরে চলে যেতে পারবে? ইয়ানা অগ্নির মাথার চুল আঁকড়ে ধরে। ভিতরে ঢুকে কেঁদে উঠে কিন্তু শব্দ হয় না। অগ্নি এখনও ইয়ানার গলায় মুখে গুজে আছে। ইয়ানা শান্ত কণ্ঠে বলে, হঠাৎ আজ অগ্নি চৌধুরীর কণ্ঠে আমি ভয়ের আভাস পাচ্ছি। ব্যাপারটা কিন্তু হজমযোগ্য নয় জানোয়ার সাহেব। অগ্নি ইয়ানার গলায় জোরে কামড় বসায়। ইয়ানা ব্যথা নাক মুখ কুঁচকে ফেলে। অগ্নি মাথা তুলে তাকায় ইয়ানার দিকে। ইয়ানাও তাকায় সেদিকে। দুজনের দৃষ্টি মেলে। অগ্নি ইয়ানার গলে স্পর্শ করে বলে, ভয় নামক কোনো শব্দ আমার ধাঁচে নেই। আবার মনে করিয়ে দেয় আল্লাহ আর তোমার চলে যাওয়া ছাড়া অগ্নি চৌধুরী কাউকে ভয় পায় না। ইয়ানার করুণ চাহনি, ভালোবাসেন আমাকে মি চৌধুরী? অগ্নির সোজা উত্তর, না না ভালোবাসব আর না দূরে যেতে দিব। ইয়ানা মনটা বিষিয়ে উঠে। অগ্নির থেকে সরে যেতে চায়। কিন্তু অগ্নি পুনরায় ইয়ানার গলায় মুখ রাখে। কিছুক্ষণ পাগলামো করে হিসিয়ে বলে,
আজ আমার এই শক্তপোক্ত দেহের নিচে তোমার নরম দেহটা চাই সুইটহার্ট। মানসিক শান্তি চাই একটু। ইয়ানা, নিজেকে দুর্বল ফিল করছি। অগ্নি থেমে যায়। ইয়ানার কপালে আলতো ভালোবাসার পর্শ এঁকে দিয়ে বলে, ঘুমাও। ইয়ানা অগ্নির বুকে মাথা রেখে বলে, আপনাকে আমি খুব ভালোবাসি মি চৌধুরী। অগ্নি চাপা হেসে ইয়ানার কানে কানে বলে, বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধুপান করে অবশেষে ভাঙ্গে মনকে। বেগম সাহেবা, নিজেকে আটকে রাখুন। ইয়ানা অগ্নির বুক থেকে মাথা তুলে চোখে চোখ রাখে। দৃষ্টিতে ক্রোধ ঢেলে বলে, কেন, কোথায় যাবেন আপনি? অগ্নি ঠোঁট কামড়ে হেসে বলে, আমার কাছে থাকা তোমার জন্য অনিরাপদ। ইয়ানা এক ঝটকায় অগ্নিকে ছাড়িয়ে নেয়। এরপর বুঝে ওঠার আগেই অগ্নির বুকের উপর বসে পড়ে। অগ্নি ছোট ছোট চোখ করে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা অগ্নির শার্টে শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, কেন? এখন অনিরাপদ হবে কেন? যখন বিয়ে কিরেছিলেন তখন মনে ছিল না আপনার কাছে থাকা অনিরাপদ হবে? যখন আমাকে ভালোবাসতে বাধ্য করেছিলেন তখন মনে হয়নি অনিরাপদের কথা? যখন আমাকে কাছে টেনে নিয়েছিলেন, যখন আমাকে গভীরভাবে স্পর্শ আলিঙ্গন করেছিলেন তখন মনে হয়নি অনিরাপদের কথা? অনেকক্ষণ ধরে আপনার এইসব কথা সহ্য করছি। কি ভেবেছেন এইসব বললে আমি কান্না কাটি করে বুক ভাসাব? নমি, অগ্নি চৌধুরী অহেতুক কান্না করতে যাব না। স্বামী চলে গেলে হয়তো অনেকে কেঁদে কেঁদে বন্যা বানিয়ে ফেলে, কিন্তু আমি প্রথমে আপনাকে খুন করব। এরপর জেলে বসে বসে সারা জীবন কাঁদব। ইয়ানা থামে। হাঁপিয়ে উঠে সে। একসাথে এতগুলো কথা বলে বড় করে নিঃশ্বাস নেয়। ইয়ানা অগ্নির দিকে তাকায়। অগ্নি ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইয়ানা সামান্য ঘাবড়ে যায়। রেগে গেল না তো আবার? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, এই না বললে নিজেকে দুর্বল ফিল করছ? মাত্র একটা লাইন বলেছি, তুমি তো একদম মিসেস অগ্নি চৌধুরী হয়ে উঠেছ। ইয়ানার রাগান্বিত সুর। আলাদা হওয়ার কথা কেন বললেন তাহলে? অগ্নি ভ্রু নাচিয়ে বলে, তোমার মনে হয় তোমাকে একা রেখে আমি চলে যাব? এতটা ভালো মনে হয় আমাকে? আমি অগ্নি চৌধুরী যতক্ষণ সজ্ঞানে আছি ঠিক ততক্ষণ মিসেস অগ্নি চৌধুরী তার অধীনে, তার পার্সোনাল প্রপার্টি। তোমাকে নিজের থেকে আড়াল করাটাও আমার জন্য দুঃস্বপ্ন। যদি পারতাম তোমার শ্বাসটা ও নিজের অধীনে করে ফেলতাম। আপনার এই জন্মে আর ছাড় নেই মিসেস চৌধুরী। যুদ্ধের এক ভয়ানক খাঁচায় আপনি বন্দী, যেখান থেকে মুক্তি অসম্ভব। ইয়ানা কৃত্রিম হাসে। যেই হাসিতে লুকিয়ে আছে চাপা কষ্ট আর চাপা খুশি। সবকিছুর মিশ্রণ হয়ে উঠেছে এই জীবন। অগ্নি বুকের উপর বসাতে নেগেটিভ ফিল হচ্ছে ইয়ানা। যে কোনো সময় কিছু করে বসব। এলার্ট দিচ্ছি। ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। এক ছটকায় অগ্নির উপর থেকে নেমে আসে। মুখ থেকে বেরিয়ে আসে একটা শব্দ, ছিহ! কি অশ্লীল! অগ্নি ঠোঁট কামড়ে হেসে বলে, তুমি করতে পারবে আর আমি বললেই দোষ? ইয়ানা নাক মুখ খিচে বলে, আল্লাহর দোহায় লাগে একটু চুপ করুন। বেহায়া কথা ছেড়ে একটু শব্দ হন। অগ্নির গম্ভীর আওয়াজ, অসম্ভব। এমন পাপ করতে পারব না। ইয়ানা অবাক কণ্ঠে বলে, শব্দ হওয়া পাপ? অগ্নি, বউয়ের সামনে শব্দ হওয়া ঠিক নয় জান। পুরো পৃথিবীর কাছে আমি সহস্রবার শব্দ হতে রাজি, কিন্তু তোমার ক্ষেত্রে 1 সেকেন্ড ও শব্দ হতে পারব না। ইয়ানা, শিখা চৌধুরী আপনাকে জন্ম দেওয়ার সময় লজ্জার মেশিন কানেক্ট করতে ভুলে গিয়েছে। অগ্নি, শুক্রিয়া করো তারা লজ্জার মেশিন কানেক্ট করেনি। না হলে এত এত আদর থেকে তুমি বঞ্চিত হয়ে পড়তে। লজ্জাশীল হলে এই জন্মে আর বাবা ডাক শুনতে পারব না। লাস্ট বাক্যে অগ্নি নিজেই হতভম্ব হয়ে যায়। বাবা ডাককে শুনতে চায়? আমি তো বাবা হতে চাই না। প্রয়োজন নেই কাউকে। আর কোনো দুর্বলতা চাই না। ইয়ানা ভ্রু কুঁচকে তাকায়। হালকা হেসে বলে, আপনি তো সন্তান চান না। তাহলে কি আপনি ও বাবা হতে চা? ইয়ানা কথাটা শেষ করতে পারেনি। অগ্নির গম্ভীর আর ঝাঝালো কণ্ঠস্বর, স্টপ! এমন কিছুই নয়। ঘুমিয়ে পড়ো। ইয়ানা গম্ভীর নিঃশ্বাস ফেলে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে অনেক কাহিনী। এই ছন্নছাড়া আর বেপরোয়া লোকটাকে সে কিভাবে ঠিক করবে? কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে? এই ধ্বংস খেলা কবে বন্ধ হবে? সকালে আসাদ হোসেন চায়ে চুমুক দিচ্ছি। সেলিনা হোসেন কিচেন রুমে রান্নার কাজে ব্যস্ত।
রুয়ানা টেবিলে বসে সকালের নাস্তা করছে। হঠাৎ করে কলিং বেলের শব্দে সবাই দরজার দিকে তাকায়। রুয়ানা দরজা খোলার জন্য উঠতে চাইলে আসাদ হোসেন থামিয়ে বলে, খাবার খেয়ে নাও, আমি খুলে দিচ্ছি। রুয়ানা পুনরায় চেয়ারে বসে যায়। আসাদ হোসেন চায়ের কাপটা মিনি টেবিলের উপরে রেখে উঠে দাঁড়ায়। এরপর দ্রুততার সাথে দরজার সামনে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে ডেলিভারি বয়কে দেখে কপাল কুঁচকে তাকায়। আসাদ হোসেন, কি চাই? দেখে তো মনে হচ্ছে ডেলিভারি বয়, কিন্তু কেউ তো কিছু অর্ডার করেনি। ডেলিভারি বয়ের হাসিসুলভ কণ্ঠ, স্যার, আপনার নামে পার্সেল এসেছে। আসাদ হোসেন চিন্তিত হয়ে বলে, আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে কে দিয়েছে এইসব? ডেলিভারি বয়, একজন ব্যক্তি পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আপনি খুলে দেখতে পারেন। ডেলিভারি বয় আসাদ হোসেনের হাতে বক্সটা দিয়ে চলে যায়। আসাদ হোসেন চিন্তিত ভঙ্গিতে দরজা লাগিয়ে পুনরায় সোফায় গিয়ে বসে। সেলিনা হোসেন এগিয়ে এসে বলে, দেখে তোমাকে চিন্তিত মনে হচ্ছে। কে পাঠিয়েছে এইসব? আসাদ হোসেন, জানি না কিছুই। বল একজন ব্যক্তি পাঠিয়েছে সেটা খুলে দেখতে। রুয়ানা, খুলে দেখো আব্বু কি আছে। আসাদ হোসেন ধীরে ধীরে বক্সটা খুলে। বক্সের ভিতরে কিছু কাগজ আর ছবি দেখে দৃষ্টি গম্ভীর হয়ে আসে। কপালের ভাঁজ প্রখর হয়। ছবিগুলো হাতে নেয়। সাথে সাথে কপালের ভাঁজ সোজা হয়ে যায়। একজন কালো হুডি পরা ব্যক্তি হাতে রক্তাক্ত ছুরি। আরেকটা ছবিতে অগ্নি আর ইয়ানার ছবি। 3 নাম্বার ছবিতে অগ্নির পুরো হাত রক্তাক্ত, দৃষ্টি ভয়ানক। আসাদ হোসেনের বুক ধুক করে উঠে। কাপা হাতে কাগজগুলো খুলে। কানাডার মাফিয়া বস অগ্নি চৌধুরী, আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টার, যার রাজত্ব পুরো মাফিয়া জগৎ জুড়ে। একজন হায়েনা, একজন কালো দুনিয়ার ঢেকে যাওয়া গ্যাংস্টার। আসাদ হোসেনের হাত থেকে কাগজগুলো পড়ে যায়। বুকের এক পাশে চাপ অনুভব হতে থাকে। নিজের মেয়েকে নিজ হাতে কুরবানি দিয়ে দিল। শেষে কিনা এক খুনির সাথে বিয়ে দিয়েছে। আসাদ হোসেনের এমন অবস্থা দেখে রুয়ানা খাবার খাওয়া ছেড়ে চলে আসে। সেলিনা হোসেন এগিয়ে আসে। রুয়ানা আসাদ হোসেনের পাশে বসে বলে, কি হয়েছে আব্বু? হার্টের ব্যথা উঠেছে? কি আছে এই কাগজে? আসাদ হোসেনের চাপা আর্তনাদ। এত বড় বিশ্বাসঘাতকতা! আলোর পিছনে লুকিয়ে আছে এত বড় অন্ধকার। কি করে ফেললাম আমি? নিজের মেয়েকে এক গ্যাংস্টারের হাতে তুলে দিলাম। রুয়ানা আশ্চর্য হয়ে বলে, কি গ্যাংস্টার? কি বলছো এইসব আব্বু? রুয়ানা দ্রুত ছবি আর কাগজ দেখতে থাকে। আপনি মুখা হয়ে যায়। কানাডার বিশ্ববিখ্যাত মাফিয়া অগ্নি চৌধুরী আর ভাইয়া তাহলে এক ব্যক্তি? একজন ব্যক্তির 2টা রূপ? না হয় এটা কেমন বাস্তবতা? এইটা অসম্ভব। ভাইয়া তো অনেক ভালো ব্যক্তি, কোনো হিংস্রতা দেখতে পাইনি কখনো। তাহলে উনি কিভাবে একজন গ্যাংস্টার হতে পারে? আর সেই ব্যক্তি এতদিন আমাকে এত ভালোবাসা দিয়েছে। কি ধরনের বাস্তবতা এইটা? সেলিনা হোসেন কান্না করে বলে, আমার মেয়েটা ঠিক আছে আসাদ। গ্যাংস্টাররা খুব খারাপ হয়। তারা অনেক নির্যাতন করে। আমার মেয়েটাকে নির্যাতন করেনি তো? আসাদ হোসেন নিঃশ্বাস নিয়ে বলে, 1000টা গ্যাংস্টার আর অগ্নি চৌধুরীর ব্যবধান আছে সেলিনা। অগ্নি চৌধুরী সম্পর্কে তোমার ধারণা নেই। 1000টা খবরের শিরোনামে সে থাকে। সে কালো হুডিতে সবসময় ঢাকা থাকে। তার চেহারা কেউ দেখেনি। নারী, শিশু পাচার, অস্ত্র, বিষাক্ত জিনিস সবকিছু ওর অধীনে হয়ে থাকে। কারণ সে সবার বস। আমার মেয়েটাকে আমি নিজের হাতে অন্ধকারে ঢেলে দিলাম। আদর্শ আর ন্যায়পরায়ণ ভেবে বিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ এইটা কোনো সত্যের সম্মুখীন হতে হল। আসাদ হোসেন হাঁপিয়ে উঠে। বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। বুকে হাত দিয়ে একপাশে হেলে পড়ে। রুয়ানা আব্বু বলে চিৎকার দিয়ে উঠে। কান্নায় ভেঙে পড়ে। সেলিনা হোসেন কান্না করতে করতে বলে, রুই, অ্যাম্বুলেন্স ফোন দে। এখন ওই হসপিটালে নিতে হবে। রুয়ানা দ্রুত অ্যাম্বুলেন্স কল করে। আসাদ হোসেনের হার্টের সমস্যা, তাই সবসময় চিকিৎসা বিষয়ক জিনিস আগে থেকে সংগ্রহ করে রাখা। আসাদ হোসেনে জ্ঞান হারায়নি, তবে ব্যথা ছটফট করছে। রুয়ানা কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। আসাদ হোসেনকে সেখানে ঢুকানো হয়। রুয়ানার হেঁচকি উঠে যায়। কথা বলতে পারছে না, এরপরও চাপা আর্তনাদে বলে, চোখ বন্ধ করবে না আব্বু?
কিছু হবে না তোমার। চোখ খোলা রাখো। চলবে। অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 50। রাতের আধার ধীরে ধীরে সরে যাচ্ছে দিগন্ত রেখা ছুঁয়ে। প্রকৃতি নিজ হাতে আঁকা এক নিঃশব্দ ক্যানভাস, যেখানে রং নেই, শব্দ নেই, শুধু আছে এক রূপালী আবেশ। আকাশের বুক জুড়ে ধূসর নীল মেঘেরা চুপচাপ ভেসে বেড়ায়। তাদের গায়ে লেগে থাকে একটুকরো হালকা রৌদ্রের সোনালি ধুলো। রাতের তুষার গলে গলে আলো হয়ে উঠছে। এই আলো রুক্ষ নয়, দৃষ্টিনন্দন নয়, বরং কোমল, ধীর আর সংযত। যেমন হয় একজন স্নেহময় মায়ের চোখ। আলোর সেই প্রথম ছোঁয়ায় ভিজে ওঠে ঘাসের ডগাগুলো। শিশির কণারা রূপার বিন্দু হয়ে জমে আছে প্রতিটি পাতা ও প্রতিটি শস্যদানে। হঠাৎ করে এক হাওয়া বয়ে যায় মাঠ জুড়ে, আর সেই কণাগুলো কাঁপে অথবা ছলকে পড়ে যায় মাটিতে। ঠিক যেমন কোনো বালিকার চোখে জমে থাকা স্বপ্ন আচমকা কারো কথা শুনে কেঁপে উঠে। পাখিরা একে একে ডানা মেলে উড়ছে আকাশের দিকে। তাদের গলায় আজ আর কোলাহল নেই, বরং এক ধরনের ধ্যানমগ্নতা। তারা সকালকে স্বাগত জানায় তাদের গানের মাধ্যমে। কখনো কাকের কর্কশ ডাক, কখনো শালিকের সুরেলা স্বর। সব মিলিয়ে এক অভাবনীয় গানের মঞ্চ যেন এই ভোরের প্রকৃতি। পাখিদের সেই আহ্বানে মানুষ ঘুম ভাঙে। জানালার কপাট খুলে ভেতরে আলো ঢুকে পড়ে ধীরে ধীরে। যেমন পুরনো দিনের কোনো চিঠির খামে ঢুকে পড়ে আজকের নতুন দিনের বাতাস। ঘুমের মায়া এখনো পুরোপুরি কাটেনি ইয়ানার চোখ থেকে। আধাবেজা চোখে সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। শরীরের বা পাশে টানটান একটা ব্যথা অনুভব হতেই মুখটা কুঁচকে যায়। ঠোঁট দুটো সরু হয়ে উঠে, নাক ফুলে ওঠে। মুখ থেকে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। এমন ব্যথা তো এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এত বড় খাম্বা যদি সারারাত এইভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখে, তাহলে শরীরে হালকা ব্যথা করাটাই স্বাভাবিক। মেঝেতে মার্বেলের ঠান্ডা ছোঁয়া তার ত্বকে লাগতেই শরীরে ঝাঁকুনি লাগে। শার্টটা বাতাসে একটু নড়ে ওঠে। চুলগুলো এলোমেলোভাবে গলায় ঝুলে। মুখে এখনো ঘুমের ছাপ স্পষ্ট। এমন সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দে সে চমকে সেদিকে তাকায়। সাথে সাথে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। মুখ থেকে অস্ফুর্তভাবে বেরিয়ে যায়, নির্লজ্জ উ। এই ছোট শব্দটা অগ্নির কর্ণপাত হতেই কপালের ভাঁজ প্রখর হয়। ঠোঁট চেপে গম্ভীর হাসে। নিজের দিকে তাকিয়ে এর মানে বুঝতে পারে। কোমরে টাওয়েল পেঁচিয়ে রাখা। ইয়ানা ধীর পায়ে জানালার কাউচের উপর থেকে পর্দা সরিয়ে দেয়। পিছন ফিরতে যাবে এমন সময় কারোর শক্তপোক্ত উন্মুখ শরীরে ধাক্কা খায়। ইয়ানার ঠোঁট আপনি বুকের উপর স্পর্শ করে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। নিজের ঠোঁটে হাত দিয়ে সামান্য পিছিয়ে যায়। অগ্নি ইয়ানার বাহু ধরে হেঁচকা টানে নিজের কাছাকাছি এনে দাঁড় করায়। ঠিক ততটুকু কাছে যতটুকু তারা তাদের নিঃশ্বাস উপলব্ধি করতে পারছে। ইয়ানার গলা শুকিয়ে আছে। ইয়ানা শুকনো ঢোক গিলে কাপা গলায় বলে, কি কি হয়েছে? এইভাবে কাছে টেনেছেন কেন? অগ্নির ঠোঁটে বাঁকা হাসি। নির্লজ্জ কেন বলেছিলে আমাকে? ইয়ানা চট করে অগ্নির দিকে তাকায়। প্রশ্নে রীতিমত থমথমে খেয়ে যায়। নির্লজ্জ বলাতে এমন মাতলামো করছে তাহলে? ইয়ানা নিজেকে শক্ত করে বলে, কেন, কোনো সন্দেহ আছে? প্রমাণ হিসেবে এখনও অর্ধনগ্ন হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। ইয়ানার কথা শেষ হতেই অগ্নি ইয়ানাটি শার্ট ভেদ করে উন্মুক্ত মেদহীন কোমর আঁকড়ে ধরে। ইয়ানা কেঁপে উঠে। এই স্পর্শ সবসময় এক নতুন রূপ নেয়। অগ্নির দৃষ্টি ধারালো, যেটা ইয়ানার কাপা ঠোঁটের উপর রাখা। নিজের বিদ্ধা আঙ্গুল দিয়ে ইয়ানার ঠোঁটে স্লাইড করতে করতে স্লো কণ্ঠে বলে, এমন কি জিনিস আছে যা আমি অগ্নি চৌধুরী উন্মুক্ত করতে অক্ষম হয়েছি? পাহাড়ের উপরে সে মাটির ঘর, সেখানে খড়ের স্তূপের উপর বয়ে চলা ঘূর্ণিঝড়। সেদিন তো সব উন্মুক্ত করেছিলাম। তাহলে প্রতিবার নতুন করে এমন লজ্জা ডাউনলোড কোথায় থেকে দাও? চলো নতুন করে আবার সব উন্মুক্ত করি। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়। কেমন নির্লজ্জ উনি! অগ্নি ইয়ানার সাথে আরও ঘনিষ্ঠ হয়। ইয়ানা কিছুটা ছটফট করে বলে, কি শুরু করেছেন? ছাড়ুন আমাকে। অগ্নি, তোমার লজ্জা হরণ করব আবার নতুনভাবে। ইয়ানা আচমকা অগ্নির টাওয়েলের গিটের মধ্যে চেপে ধরে। অগ্নি কপাল ভাঁজ করে সেদিকে তাকায়। এরপর দৃষ্টি সরিয়ে একই ভঙ্গিতে ইয়ানার মুখের দিকে তাকায়। ইয়ানা ঠোঁট ভিজিয়ে বলে, আমাকে যদি এখন না ছাড়েন তাহলে ট্রাস্ট মি, এই টাওয়েল খুলে ফেলব। অগ্নির বাঁকা হাসি। এত তারা কিসের তোমার? ধীরে ধীরে তো আমি ওই সব করতাম।
Then if you want to take it off now, go ahead and take it off. You uncover mine and I'll uncover yours. Fuck me, Yana. Yana অগ্নির মুখে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ইয়া খোদা, উনাকে একটু লজ্জা দান করো, না হলে আমার কান বন্ধ করে দাও। এত অশ্লীল। বাক্যটা শেষ করতে পারেনি। ফুল আওয়াজে মোবাইল বেজে উঠে। অগ্নি বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে সেদিকে তাকায়। ইয়ানা সরে আসতে নিবে এমন সময় আহ করে আর্তনাদ করে উঠে। অগ্নি অধৈর্য হয়ে তাকায়। তার চেইনের সাথে ইয়ানার চুল পেঁচিয়ে গিয়েছে। ইয়ানা ঠোঁট উল্টে সেদিকে তাকায়। অগ্নি হালকা স্পর্শ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। ইয়ানা সামান্য ব্যথাতুর গলায় বলে, ধীরে ধীরে করুণ ব্যথা পাচ্ছি। অগ্নি, একটু সহ্য করো যান। ধীরে করার চেষ্টা ওই করছি। আর একটু সহ্য করে নাও। ইয়ানা নাক মুখ খিচে রাখে। অগ্নি আলতো হাতে চেইন থেকে চুল ছাড়িয়ে নেয়। অবিশ্বাস্য ব্যাপার হলো একটা চুলও ছিঁড়েনি। ইয়ানা হাসি দিয়ে বলে, বাহ, একটা চুলও ছিঁড়ে যায়নি। অগ্নি বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, এই প্রতিটা চুলের কোনায় মাদকতা আছে, যার সংস্পর্শে আসলে আমি হারিয়ে যাই বারবার। সেই চুল ছিঁড়ে ফেলি কিভাবে? ইয়ানা মুচকি হাসে। অগ্নি হাতে মোবাইলটা নিয়ে গম্ভীর হয়ে পড়ে। চোখে মুখে এক অদৃশ্য রহস্য এসে জমা হয়। কিছুক্ষণ ঠোঁট চেপে রেখে কপাল ঘেঁষে কিছু একটা ভাবে। ইয়ানা সামনে এগিয়ে এসে বলে, ফোন রিসিভ করছেন না কেন? কে ফোন দিয়েছে? অগ্নি ইয়ানার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে গম্ভীর আওয়াজে বলে, হুন রায়ান, বল। অপর পাশ থেকে, ভাইয়া, আমি সুমু। প্লিজ একটু ইয়ানার কাছে ফোনটা দিন না। অগ্নির রগগুলো ভেসে উঠে। গম্ভীর দৃষ্টি রেখে ইয়ানার কাছে ফোন এগিয়ে নেই। ইয়ানা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কে? অগ্নির ভারী আওয়াজ, সুমাইয়া। ইয়ানা কপাল কুঁচকে ফেলে। তার তো ফোন আছেই, তাহলে আবার উনার মোবাইলে ফোন দিয়েছে কেন? হুট করে ইয়ানার মনে পড়ে যায় মোবাইলে চার্জ নেই, একদম অফ হয়ে আছে। ইয়ানা মোবাইলটা হাতে নিয়ে হ্যালো বলতেই অবাক হয়ে যায়। সুমুর গলার আওয়াজ অস্বাভাবিক, মনে হচ্ছে কান্না করেছে। ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, কি হয়েছে সুমু? তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন? সুমুর স্বাভাবিক কণ্ঠস্বর, একটু সিটি হসপিটালে আসবি? তোকে আঙ্কেল দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। সিটি হসপিটালে কেন? কি হয়েছে আব্বুর? সুমু থমথমে খেয়ে যায়। কি বলবে সে? সুমু, কিছু হয়নি, তুই শুধু একটুর জন্য আয়। ইয়ানার কণ্ঠে চাপা আর্তনাদ। আমি তোকে জিজ্ঞাসা করছি সুমু, কি হয়েছে আব্বুর? যা প্রশ্ন করেছি ঠিক তার উত্তর দে। সুমু ঘাবড়ে গিয়ে বলে, কাল সকালে আঙ্কেল অ্যাটাক করেছিল। সিসিউতে ছিল পুরো রাত। এখন জ্ঞান ফিরেছে। তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ইয়ানা থমকে যায়। স্তব্ধ হয়ে যায় সে। ধপ করে বসে যায় বিছানার উপর। পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। চোখে বিন্দু বিন্দু পানির কণা দেখা যায়। অবাকতার রেশ এখনও কাটেনি। কাল সকালে হসপিটালে নিয়েছে আর সেই সংবাদ আজ সকালে জানাচ্ছে। ফুপিয়ে কদে উঠে। কান্না ভেজা কাপা স্বরে বলে, এমনটা আমার সাথে কেন করলি তোরা? একবার জানালে কি এমন ক্ষতি হতো? আজ আমার আব্বুর যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো? সারা জীবন আত্মগ্লানিতে ধুকে ধুকে মরতাম। এইটা ভেবে যে শেষ সময়ে আমি আব্বুর পাশে থাকতে পারিনি। আর কেউ না জানুক, তোরা তো জানিস আমার আব্বুর আমার জন্য কি ঠিক কতটা ভালোবাসি আমি সেই মানুষটাকে। সুমু, জানাতে চেয়েছিলাম কিন্তু ভাইয়া বারণ করছে। এখন জানালে তুই কান্না কাটি করবি। ভাইয়ার কথাটা ভেবে আমরা কেউ জানাইনি। আর আঙ্কেল এখন সম্পূর্ণ সুস্থ। তোকে দেখতে চাচ্ছে। ইয়ানা ফোন কেটে দেয়। কথা বলতে ইচ্ছে করছে না তার কারোর সাথে। এতটা পর করে দিয়েছে তাকে। তার জন্মদাতা পিতা হসপিটালের বেডে কাতরাচ্ছে, অথচ তাকে জানানো হয়নি। কান্না কাটি করব তাই বলে? কেন আগে কি ছিলাম না? তখন যদি মেনে নিতে পারে তাহলে এখন সমস্যা কোথায় ছিল? ইয়ানা চোখের পানি মুছে অগ্নির দিকে তাকায়, যে এই মুহূর্তে শার্টের বোতাম লাগাচ্ছে একটা একটা করে। ইয়ানা বিছানা থেকে উঠে অগ্নির সামনে দাঁড়ায়। নিজের সামনে ইয়ানাকে দেখে কপাল কুঁচকে তাকায়।
ইয়ানার ঠোঁট কাঁপছে। আকস্মিক অগ্নিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। অগ্নির আগে হত মুষ্টি করে নেয়। রাগ হলেও শান্ত আর গম্ভীর আওয়াজে বলে, তোমার চোখের পানি অন্য কারোর জন্য ঝরবে না ইয়ানা। আমি সেটা কখনো মানতে পারি না। আমি তোমাকে আদর করতে করতে অনেকবার বুঝিয়েছি। তুমি কাঁদবে, তবে সেই কান্না শুধু আমাকে ঘিরে হবে। আমার ভালোবাসার আঘাত সহ্য করতে না পেরে কাঁদবে। যদি কখনো এই পৃথিবী থেকে হারিয়ে যায় তখন কাঁদবে। আমাকে ছাড়া শূন্যতায় বদ্ধঘরে চিৎকার করে নিঃশব্দে ভেঙে পড়বে। অন্যকে ঘিরে এই চোখের পানি বয়ে চলে নিষিদ্ধ। ইয়ানা চাপা আর্তনাদ করে উঠে। অগ্নির বুকে মুখ গুজে বলে, কতটা পাষাণ আপনি অগ্নি চৌধুরী। কান্না পরের আর্তনাদ দেখলেও চলে আসে। আর সেখানে আমার জন্মদাতা বাবা মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছে। তার জন্য কাঁদব না বলছেন? এতটা পাষাণ কেন আপনি? আপনজনের বিষাক্ত হাহাকার আপনার হৃদকে কেন ছুঁতে পারে না? প্লিজ বর্বর হবেন না। আমাকে একবার আব্বুকে এখার সুযোগ করে দিন। অগ্নির শক্ত গলা। কান্না থামাও, না হলে ইহজন্মে ও নিয়ে ও যাব না। ইয়ানা থেমে যায়। বুক থেকে মাথা তুলে অগ্নির দিকে তাকায়। অগ্নি ইয়ানার চোখের পানি মুছে দিয়ে বলে, ফ্রেশ হয়ে নাও। তবে শর্ত। ইয়ানা, কি? অগ্নির ভারী স্বর। দুনিয়া কিয়ামত হয়ে যাক, কিন্তু তুমি সেখানে থাকবে না। তোমার বাবা যদি থেকে যেতে বলে তাহলে থাকবে না। যদি এই প্রমিস রাখতে পারো তাহলেই একমাত্র তোমাকে নিয়ে সেখানে উপস্থিত হব। ইয়ানা কিছু একটা ভেবে হুট করে বলে, যা আপনি বলবেন। অগ্নি রহস্যময় হাসি দেয়। এই হাসিতে লুকিয়ে আছে অনেক কিছু। ইয়ানা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। মাথায় আসাদ হোসেনের কাছে যাওয়া ছাড়া আর কোনো চিন্তা নেই। শুধু একবার এখানে পৌঁছাতে পারলেই হবে। এরপর সব কিছু জাহান্নাম হয়ে যাক, কিছু যায় আসে না। মাত্র 10 মিনিটে ইয়ানা নিজেকে পরিপাটি করে নিচে নামে। এরপর দ্রুত গাড়ির কাছে চলে যায়। ইয়ানা গেলে অগ্নি এক হাতে গাড়ির দরজা খুলে দেয়। ইয়ানা দ্রুত গাড়িতে উঠে বসে। অগ্নি গম্ভীর হয়ে গাড়ি স্টার্ট দেয়। ইয়ানার বুকের ভিতরে এক ঘূর্ণিঝড় চলছে। অগ্নির ভয়ে কান্না ও করতে পারছে না। যদি মাঝ রাস্তায় নামিয়ে দেয়। এই লোককে নিয়ে বিশ্বাসের গিব ঘুও নেই। ওয়েটিং রুমে হোল্লা পার্টি, রায়ান, ইউবি সবাই অপেক্ষা করছে। আসাদ হোসেনের কাছে বর্তমানে শুধু একজনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাই সেলিনা হোসেন তার পাশে বসে আছে। আসাদ হোসেন বিড়বিড় করে শুধু ইয়ানার নাম মুখে তুলছে। পুরো দিনের ক্লান্তি আর রাতে নির্ঘুম থাকার কারণে রুয়ানা ফজরের আজানের পর সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। ইউবি এসে দেখতে পায় আরুর কাঁধে মাথা রেখে রুয়ানা ঘুমিয়ে আছে। ইউবি ইশারা দিয়ে আরুকে উঠতে বলে। আরু নিঃশব্দে উঠে যায়। ইউবি আরুর জায়গায় বসে শব্দহীনভাবে রুয়ানার মাথাটা নিজের কাঁধের উপর রাখে। রুয়ানার স্পর্শ যেন শরীরের প্রতিটা লোমকূপ জানান দিচ্ছে এই মেয়েটা একদিন তোর ব্যক্তিগত রমণী হবে। এই পিচ্চি মেয়েটাও একদিন তোকে শাসন করবে বউ হিসেবে। ইউবি হালকা হাসে। রুয়ানার মুখের উপর পড়ে থাকা চুলগুলো ইয়ানা হালকা স্পর্শে সরিয়ে দেয়। পুরো দিনের ধকলে মেয়েটা কেমন নেতিয়ে গিয়েছে। কিছু খায়নি এখন পর্যন্ত। রুয়ানা কিছু খায়নি ভাবতেই মাথায় টনক নড়ে। পুরো একটা দিন রাত গিয়েছে অথচ মেয়েটা অভুক্ত। সামান্য পাউরুটি খেয়ে এতক্ষণ থাকা যায় নাকি? ভালো হয়েছে ইয়ানাকে জানানো হয়নি। না হলে মেয়েটাও ভেঙে পড়ত। আর অগ্নির রাগের শিকার হতো। যা করে আল্লাহ ভালোর জন্য করে। ইউবি সামনের দিকে তাকিয়ে রুহানকে ডাক দিয়ে বলে, রুহান, কিছু খাবার নিয়ে আসো। রুহান, কার জন্য ভাইয়া? ইউবি, রুয়ানা মনে হচ্ছে এখনো কিছু খায়নি। এমন অভুক্ত থাকলে শরীর খারাপ করবে। সুমু, খাওয়াতে চেয়েছিলাম বাট শুধু বলছে আব্বুর জ্ঞান না ফিরা পর্যন্ত খাব না। জ্ঞান তো ফিরেছে কিন্তু ঘুমিয়ে গেছে তাই আর ডাকিনি। ইউবি গম্ভীর আওয়াজে বলে, সমস্যা নেই, আমি খাইয়ে দিচ্ছি। সুমু কপাল কুঁচকে ইউবির দিকে তাকায়। সে এতক্ষণ খেয়াল করেনি রুই যে ইউবির কোলে মাথা রেখে শুয়ে আছে। ও তো ভেবেছে এখনো আরুর কাঁধে মাথা রাখা। সুমু আরুর দিকে তাকায়।
আরু সুমুর দিকে তাকিয়ে ইউবি আর রুয়ানার দিকে ইশারা করে। সুমু কিছুটা সন্দেহ নিয়ে রায়ানের কানে হিসিয়ে বলে, কি ব্যাপার বলুন তো? ইউবি ভাইয়া হুট করে রুইয়ের জন্য এত ডেম্পারেট হয়ে উঠেছে। কেমন সন্দেহের গন্ধ পাচ্ছি। রুয়ান, ভালোবাসার মানুষকে আগলে রাখাটাই স্বাভাবিক। সুমুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ভালোবাসা? তাও আবার রুই আর ইউবি ভাইয়ার? ওরে আল্লাহ, বলে কি এইসব? সুমু টাল সামলাতে না পেরে উচ্চস্বরে বলে উঠে, কি হো? সুমুর চিৎকারে রায়ান ঘাবড়ে গিয়ে তার হাত চেপে ধরে। হোল্লা পার্টি। ইউবি তাদের দিকে তাকায়। রায়ান সবার দিকে কৃত্রিম হাসি দিয়ে সুমুর হাত চেপে ধরে বাহিরে নিয়ে আসে। জায়গাটায় মানুষ নেই, একদম নিরিবিলি বললেই চলে। সুমু রায়ানের উদ্দেশ্যে বলে, এখানে নিয়ে আসলেন কেন আপনি? আর একটু আগে কি বললেন এইটা? ভালোবাসা? তাও আবার ইউভি আর আমাদের রুইয়ের? রায়ান কোমরে এক হাত রেখে সুমুর দিকে তাকিয়ে বিরক্তির রেশটনে বলে, একটু ধীর আওয়াজে কথা বলবেন প্লিজ। আপনার এমন উচ্চস্বরে কথা বলার কারণে পুরো হসপিটালের লোকজন চলে আসবে। সুমু, একটু বেশি অবাক হয়ে গিয়েছিলাম, তাই অজান্তেই এইভাবে বলে ফেলেছি। আগে কাহিনী বলুন। রায়ান তপ্ত শ্বাস ফেলে বলে, ইউবি রুইকে ভালোবাসে। আর এইটা কোনো সাধারণ ভালোবাসা না। পাগলের মতো ভালোবাসে ইউবি রুয়ানাকে। ইয়ানার বিয়ের পর কোনোভাবে রুয়ানাকে দেখেছিল। আর সেই থেকে ধীরে ধীরে রুয়ানার প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে। সুমু রায়ানের দিকে তাকিয়ে হাসকি সুরে বলে, এইটা আপনি আমাকে কি শুনালেন রায়ান? এই সত্যি জানার পর আমি কি বলব, ভাষা হারিয়ে ফেলেছি। রুই এখনও ছোট। ভালোবাসা, সংসার, স্বামী, স্ত্রী মানে কি? সে সম্পর্কের ওর কোনো গান নেই। হ্যাঁ, হয়তো এই বয়সে অনেক মেয়েরা এইসবে জেনে বসে আছে, কিন্তু আমাদের রুই এখনও বাচ্চা রয়ে গিয়েছে। বাহিরের জগত নিয়ে কোনো ধারণা নেই ওর মধ্যে। পারবে ইউবি ভাইয়া এমন একটা বাচ্চা মেয়েকে সামলাতে? রায়ান সুমুর কাঁধে হাত রেখে হাসি দিয়ে বলে, ভালোবাসা আর মোহ দুইটা আলাদা জিনিস। ইউবি রুয়ানাকে কামনা নয় ভালোবাসে। ইউবি অনেকটাই অগ্নির মতো গম্ভীর। কথা বলে খুব কম। ধৈর্যও প্রচুর। ওর জায়গায় আমি হলে এতদিনে মরে যেতাম। তোমাকে পছন্দ করেছি, কোনো কিছু না ভেবে অল্প সময়ে বউ বানিয়ে নিয়ে এসেছি। অপেক্ষা করার মতো এতটা ধৈর্য আমার নেই। আর ভালোবাসার মানুষের সব কিছু একজন পুরুষ সহ্য করতে পারে, যেমন আমি সহ্য করছি। সুমু কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, আপনি কি সহ্য করছেন? কি করলাম আমি? রায়ানের বিষাদময় কণ্ঠ। এই যে বিয়ের এতদিন পরও ভার্জিন রয়ে গেলাম। বাচ্চার বাবা হব 40 বছর বয়সে। তখন স্কুলের অভিভাবকরা আমাকে বাবা না বানিয়ে দাদা বানিয়ে দিবে। রায়ানের কথায় সুমুর কান গরম হয়ে উঠে। লজ্জা পেলেও হাসি সামলাতে পারেনি। রায়ানের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলে, একটু তো ধৈর্য ধরুন রায়ান, আর কত? সুমু মুচকি হাসি দিয়ে বলে, একটু। রায়ান কিছু বলতে যাবে তার আগেই ইয়ানার কণ্ঠস্বর কানের মাঝে স্পর্শ করে যায়। রায়ান আর সুমু ওয়েটিং রুমে চলে যায়। রুয়ানাকে খাওয়ানোর জন্য ইউভি ঘুম থেকে ডেকে তুলেছে। ঠিক সেই মুহূর্তেই ইয়ানার আগমন। রুয়ানা ইয়ানাকে দেখতে পেয়েই ইয়ানার বুকে ঝাঁপিয়ে পড়ে। রুই কান্না করতে করতে বলে, আপু রাতে আব্বুর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ইয়ানার চোখে পানি গড়িয়ে পড়ে। মনকে শক্ত করে রুয়ানার মাথায় চুমু খেয়ে বলে, শুক্রিয়া আব্বু, এখন পুরি সুস্থ। আমাকে জানাসনি কেন? যদি আব্বুর কিছু হয়ে যেত কোনোদিন তোদের ক্ষমতা করতাম না রুই। হঠাৎ করে আব্বু আহটাক হওয়ার কারণ তোমার আব্বু আমার সম্পর্কে সব জেনে গিয়েছে। তার ধারণা তার মেয়েকে নিজ হাতে কোনো নরকে ঢেলে দিয়েছে। আর সেই ব্যথা সহ্য করতে না পেরে বুক চাপা আর্তনাদে নেতিয়ে পড়ে। সেই চিরচনা গম্ভীর স্বর শুনে ইয়ানা দুই পিছিয়ে যায়। চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। যে ভয়টা সে এতদিন পেয়ে এসেছে আজ সেটাই হল। কি হবে এখন? কি হবে শেষ গন্তব্য? কাকে সামলাব আমি? কার কথা মানব? একদিকে স্বামী, অন্যদিকে বাবা। ইয়ানা মাথায় হাত দিয়ে চেয়ারে ধপ করে বসে যায়। ইয়ানা শান্ত সুরে নিচের দিকে তাকিয়ে বলে, কে জানিয়েছে এইসব আব্বুকে? অগ্নির ঠান্ডা নিচু স্বর। সেটা জানলে নিশ্চয় এখানে থাকতাম না। আমার স্থান আর পদচারণ হতো এতক্ষণ সেই টর্চার সেলে। আকাশ, রুহান, সুমু আর আরও উৎসুক হয়ে তাকিয়ে আছে। কারোর মাথায় কিছু ঢুকছে না। কিসের পরিচয়, কিসের টর্চার সেল? আরও সকল নীরবতা ভেঙ্গে প্রশ্ন করে, কিসের পরিচয় আর কিসের টর্চার সেল? ইয়ানা আরুর দিকে তাকিয়ে বলে,
আমাকে খারাপভাবে নিস না আরও। কিছু তোদের থেকে গোপন রাখার কারণে। জীবনে তোদের থেকে কোনো জিনিস গোপন রাখিনি। কিন্তু আজ জীবনের সবচেয়ে বড় সত্যটা ওই জানাতে পারিনি। বলতে পারিস, জানানোর সাহস হয়ে ওঠেনি। ধৈর্য ধর আর অপেক্ষা কর, সব জানতে পারবি। সুমু, আশা রাখব এমন কিছু নয় যেটাতে ভয় কাজ করবে। ইয়ানা মলিন হাসে। কিছুক্ষণের মধ্যে কেবিনের ভিতরে ঢুকার জন্য সবাইকে অনুমতি দেয়। ইউভি, রায়ান আর অগ্নি ওয়েটিং রুমে গম্ভীর হয়ে বসে। বাকি সবাই আসাদ হোসেনের কাছে চলে যায়। রুয়ানা কেবিনে ঢুকে আসাদ হোসেনকে জড়িয়ে ধরে বলে, কেমন লাগছে তোমার আব্বু? আসাদ হোসেন মেয়ের মাথায় ভালোবাসার হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো আছি মামুনি। এইভাবে কান্না করলে হবে? তুমি তো আমার স্ট্রং মেয়ে। রুয়ানা মুচকি হাসে। ইয়ানা এগিয়ে যায়। আসাদ হোসেনের পাশে বসে হাতে চুমু খেয়ে বলে, কষ্ট অনুভব হচ্ছে না তো আব্বু? আসাদ হোসেন ইয়ানার মলিন মুখটার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। ইয়ানা হাতে ধরে বলে, তুমি কান্না কেন করছো আব্বু? আসাদ হোসেন অসহায় গলায় বলে, আমাকে ক্ষমা করে দে মা। বাবা হয়ে তোকে এমন একজনের হাতে তুলে দিয়েছি যে মানুষ ওই নয়। তোকে নরকে পাঠিয়ে দিলাম। এই বাবাকে কখনো ক্ষমা করিস না। ইয়ানা মুচকি হেসে বলে, তুমি তো ছোটবেলায় শিখিয়েছিল আব্বু, জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা জিনিস আল্লাহর হাতে। উনি সব কিছু নির্ধারণ করে। ভাগ্যকে এড়িয়ে চলে নিজেকে কেন দোষ দিচ্ছ? আসাদ হোসেন, তোকে টর্চার করে নিত? ওই জানোয়ারটা তোকে ক্ষতি করে নিত মা। থাকতে হবে না এই নরকে। যেভাবে তোকে ঢেলে দিয়েছি সেভাবেই তোকে সেখান থেকে তুলে আনব। তোর বাবা মরেনি, এখনও বেঁচে আছে। আমি সুস্থ হলেই ডিভোর্সের কাজ শুরু করে দিব। এমন হিংস্র লোকের সাথে সংসার অসম্ভব। কেবিনের ভিতরে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকায়। ইয়ানার বুকটা ধক করে উঠে। এই ভয়টা ওই সে পেয়েছে এতদিন। ডিভোর্স। ইয়ানা ভয়ে একবার দরজার দিকে তাকায়। মনের ভিতরে এক তীব্র ভয় জাগ্রত হয়। একবার যদি অগ্নির কানে এই কথাটা যেতে পারে তাহলে সে আমার বাবাকে ছাড়বে না। তার বুকে ছুরি চালাতে ও এবার দ্বিধাবোধ করবে না। ইয়ানা শান্তির নিঃশ্বাস ফেলে। না, এখানে অগ্নির কোনো অস্তিত্ব নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইয়ানা আসাদ হোসেনের দিকে তাকিয়ে বলে, আমি একদম নরকে নেই আব্বু। উনি আমাতে আসক্ত। উনি উন্মাদ আব্বু। উনার সামনে ডিভোর্সের কথা পুনরায় উচ্চারণ করো না। এইসব শুনলে কানাডার সেই মাফিয়া হতে ও দুইবার ভাববে না। তোমাকে আঘাত করলে আমি ভেঙে যাব। আমি সুখে শান্তিতে আছি। উনি বড্ড একা। আমাকে ছাড়া পাগল হয়ে পড়বে। আসাদ হোসেন, জীবন একদিন বা এক বছরের নয়। জীবনটা অনেক বছরের। এমন একটা জঘন্য কীটের সাথে কিভাবে থাকবি তুই? তোর পরিবেশ আর অগ্নি চৌধুরীর পরিবেশ আলাদা। মাত্র জীবন শুরু, এখনও কিছু শুরু হয়নি। যে ছেলেটা নারীদের সম্মান করে না, নারী পাচারের সাথে যুক্ত, সে নিজের স্ত্রীকে কিভাবে সামলে রাখবে? যে ছেলেটা ছোট ছোট বাচ্চা পাচার চক্রের সাথে যুক্ত, সে কিভাবে নিজের সন্তানের হেফাজত দিবে বল আমায়? অন্যান্য বিষাক্ত কাজের উল্লেখ না করলাম। ইয়াবা, ড্রাগ, মাদক পাচার, শক্তিশালী অস্ত্র পাচার, বিকৃত খুন, সর্বশেষে এমন কোনো জিনিস নেই যার সাথে সে যুক্ত নয়। এমন একজন গ্যাংস্টারের হাতে আমার মেয়েটাকে কিভাবে তুলে দেয়? বাবা হিসেবে মেয়েকে নিজ হাতে কুরবানি দেওয়া হবে। কেবিনে হঠাৎ নিস্তব্ধতার বিস্ফোরণ ঘটে। প্রত্যেকজনের মাথায় যেন পাহাড় ধসে পড়ে। আরু, সুমু, আকাশ, রুহান একে অপরের দিকে তাকায়। মুখের অভিব্যক্তি এমন, মনে হয় বুকের মাঝে কেউ বারুদের স্তূপ ফেলে দিয়েছে। কি বলছে এইসব? মাফিয়া? গ্যাংস্টার? শব্দগুলো কেউ আতাশে ছুঁড়ে মারল কেউ। ইয়ানার নিঃশ্বাস আটকে আসে। ইয়ানা ভাবুক হয়ে ওঠে। মাথায় ঘুরছে নারী পাচার আর শিশু পাচার চক্রের কথা। একটি মেয়ে, তারই মতো কোমল আর নিষ্পাপ মুখ। একটি শিশু ফুটফুটে মায়ের কোলে ঘুমিয়ে থাকার কথা। আর তারা কেউই জানে না কোনো অন্ধকার গহ্বরে নিয়ে যাওয়া হবে তাদের জীবনকে। ইয়ানা হঠাৎ জ্বরসর হয়ে পড়ে। বুকের ভিতরটায় দারুণ এক ধাক্কা লাগে। তার কণ্ঠ কেঁপে ওঠে। কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে অস্ফুট স্বরে। কিন্তু তাতে ছিল অটুট বিশ্বাসের কাঠিন্য। ইয়ানার কাপা গলায় বিরোধ। না আব্বু, উনি নারী পাচার, শিশু পাচারের সাথে যুক্ত নয়। তোমার ভুল হয়েছে। উনি এইসব করে না। আসাদ হোসেন মেয়ের সরল মুখটার দিকে তাকায়। কতটা নরম আর সরল ওর মেয়ে। আর সে জীবন কাটাবে এমন একজন নরপশুর সাথে। আসাদ হোসেনের চাপা কণ্ঠ। অগ্নি চৌধুরী পুরো মাফিয়া প্যালেসের বস। মাফিয়া আন্ডারগ্রাউন্ড ওর হাতের ইশারাতে চলে। ওর অনুমতিতে সব পাপ চক্র হয়। অগ্নি চৌধুরী কোনো কাজ ওই সরাসরি করে না।
মাফিয়া সাম্রাজ্যে হাজার হাজার লোক আছে করার জন্য। তাদের প্রয়োজন শুধু ইশারা। আর অগ্নি চৌধুরী সেই ইশারা ওই দিয়ে থাকেন। প্রতিটি মাফিয়া বিভিন্ন চক্রের সাথে যুক্ত। আর সেসব মাফিয়াদের হিংস্র সিংহাসনে বসে আছেন অগ্নি চৌধুরী। এখন তুই ভেবে নে অগ্নি চৌধুরী পাচারে যুক্ত নাকি যুক্ত না। মুহূর্তে যেন ইয়ানার চারপাশটা ঘুরে যায়। প্রিয় মানুষের নামটা কানে বাজে, কিন্তু এইবার ভালোবাসার শব্দে নয়, বরং এক একটা বাক্যে যেন বিষ ঠেলে দিচ্ছে হৃদয়ে। আপনি তো আমাকে বলেছিলেন এইসবে আপনি যুক্ত নয়, তাহলে আজ আমি এইসব কি শুনছি? ইয়ানা মূর্তির মতো স্তব্ধ হয়ে পড়ে। কোনো শব্দ নয়, কোনো বাক্য নয়, একদম শান্ত পাথরের রূপ নেয়। মনে হচ্ছে সে ছাড়া তার পাশে কেউ নেই। ডাক্তার কেবিনে এসে এত মানুষ দেখে সতর্ক দিয়ে বলে, এত মানুষের রোগীর সমস্যার কারণ হবে। আর ঘন ঘন কথা বলা থেকে বিরত থাকুন। রোগীকে একদিন বেড রেস্ট দিন। প্রায় ৩০ মিনিট আপনাদের কথা বলার অনুমতি দিয়েছি। এখন সবাই বাহিরে যান আর রোগীকে কিছুক্ষণ ঘুমাতে দিন। ইয়ানা উঠে দাঁড়ায়। আসাদ হোসেনের হাতে চুমু খেয়ে মুচকি হাসি দিয়ে বলে, চিন্তা করো না আব্বু, আমি আসাদ হোসেনের মেয়ে। ঠিক তার মতো শক্ত। সব কিছু মোকাবেলা করার ক্ষমতা আছে। আমি চাই শুধু তোমাদের দোয়ার হাত। তুমি আর আম্মু দোয়া করো যাতে তোমাদের মেয়ে সব কিছুতে মানিয়ে নিতে পারে। সেই লোকটাকে তোমার মেয়ে পাগলের মতো ভালোবাসে। তাকে ছাড়া এক মুহূর্তও সে থাকতে পারে না। আসছি আব্বু, আবারও কোনো একদিন দেখা হবে। পুনরায় দেখা হলে যাতে তোমার মুখে হাসি দেখতে পাই। এরপর রুয়ানার দিকে তাকিয়ে বলে, রুই আব্বু, আম্মুর খেয়াল রাখবি সবসময়। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ইয়ানা হোল্লা পার্টি সবার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। সবার চোখে পানি চিকচিক করছে। এ তো বড় সত্যি সামলাতে পারছে না। কেবিন থেকে এক এক করে সবাই বেরিয়ে যায়। আসাদ হোসেন মেয়ের সাহসিকতার দিকে তাকিয়ে হালকা হাসে। কিন্তু বাবার মন কিছুতেই মানতে পারছে না। বুকটা হু হু করে কেঁদে উঠে। তিনি আটকাতে পারতেন ইয়ানাকে, কিন্তু কেন জানি মস্তিষ্ক আটকাতে মানা করছে। অগ্নির কালো মার্সিডিজ গাড়িটা সা সা করে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। পাশেই ইয়ানা চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে আছে। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। অগ্নি আর চোখে কয়েকবার তাকায় সেদিকে, কিন্তু কিছু বলে না। একসময় গাড়িটা এসে ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থামতে ইয়ানা চোখ মেলে তাকায়। গন্তব্যে এসে পড়েছে ভাবতেই গাড়ি থেকে নেমে পড়ে। অগ্নির পিছু পিছু যায়। দরজা ফিঙ্গার টাচ করে খুলতেই ইয়ানা বিনা শব্দে উপর চলে যায়। রুমে ঢুকে বিছানার উপর বসে চাদর শক্ত করে চেপে ধরে। অগ্নি রুমে ঢুকে গম্ভীর আওয়াজে বলে, চলে আসলে যে। ইয়ানার মাথা নিচু করে রাখা। স্তব্ধ হয়ে বসে আছে। অগ্নি আর নিজের রাগ সামলাতে পারে না। অনেকক্ষণ ধরে ফলো করছে ইয়ানা, তাকে এড়িয়ে চলছে। অগ্নি রেগে ইয়ানার দিকে ঝুঁকে বাহু চেপে ধমকে বলে, আমার কথা কানে যাচ্ছে না? এমন তেরামি করার মানে কি? রাগ অনিয়ন্ত্রণ হলে কন্ট্রোল করতে পারবে। ডাফার। ইয়ানা মাথা তুলে অগ্নির দিকে তাকায়। ইয়ানার চোখ লাল হয়ে আছে। চোখের সাদা অংশে যেন রক্ত জমাট বেঁধে রয়েছে। ইয়ানার মলিস হাসি। কথা দিয়েছিলাম আপনাকে, তাই চলে আসলাম। কেন খুশি হননি? অগ্নি ইয়ানার পুরো মুখে চোখ বুলায়। এমন অস্বাভাবিক দেখে কপাল কুঁচকে আসে। ইয়ানা সামান্য হেসে উঠে শব্দ করে। নিঃশ্বাস নিয়ে বলে, কতটা বোকা আমি তাই না? এত কিছুর পরও আমি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করি। দোষ আপনার নয়, সব দোষ আমার। কেন ভালোবাসতে গেলাম আর কেন ওই বা এখন আফসোস করি? এরপর অগ্নির দিকে তাকিয়ে প্রশ্ন করে, একটা প্রশ্ন করি প্লিজ। একবার ও কি আপনার বুক চিৎকার করে কেঁদে ওঠেনি যখন আপনি মেয়ে পাচারের আদেশ নামায় সাইন করেছেন? একবার ও কি বুকটা ধুক করে ওঠেনি যখন বাচ্চাগুলোকে বিক্রির খাতায় স্বাক্ষর দিয়েছেন? বাচ্চাগুলোকে কি এক নজর ইচ্ছা জাগেনি কখনো? কাকে বিক্রি করার অনুমতি দিচ্ছেন? মনে হয়নি আমার ও একদিন এমন একটা সন্তান হবে? অন্যের সন্তান ছিনিয়ে নেওয়ার আদেশ কিভাবে দেয়? আপনার অন্য সব বাদ দিলাম। সব মেনেই আপনার সাথে পুনরায় ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। কিন্তু আজ আমাকে কেন এমন সত্যের মুখে দাঁড়া করালেন অগ্নি চৌধুরী? যদি কলিজা ছিঁড়ে দেখাতে পারতাম আমার ভিতরে বয়ে চলা তাণ্ডব, তাহলে হয়তো সেই তাণ্ডবে আপনি ভস্ম হয়ে যেতেন। আছে কি কোনো উত্তর? অগ্নি ইয়ানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে থেকেই ভারী গলায় বলে, আমি সেই জগতের সিংহাসন দখলধারী। সেখানে কোনো ভালো কাজের অংশ নেই। যদি পাও তাহলে পাবে শুধু ছলনা আর বঞ্চনা। পৃথিবীর এমন কোনো নিষিদ্ধ জিনিস নেই যেটা সেখানে হয় না। এক একজন এক এক কাজে যুক্ত। আর আমি সেটা পরিচালনা করি।
আমার থেকে অনুমতিপত্র নিতে হয়। আমি এক অন্ধকারের সিংহাসনে বসে আলোর বর্তা দেওয়ার ক্ষমতা নেই। নারী, শিশু পাচার হওয়াটাই স্বাভাবিক। আমি তোমাকে আগে ও বলছি সরাসরি যুক্ত নয়, কিন্তু অনুমতি দেয়। আমাকে সাধু পুরুষ ভাবাটা বোকামি। পর নারীর সংস্পর্শ ছাড়া আমি সকল নিষিদ্ধ কাজ করেছি। আর সেটা বলতে আমার কোনো আফসোস নেই। ইয়ানা নিঃশ্বাস টানে বড়। বুকের ভিতরে বিখণ্ড হয়ে যাচ্ছে। ইয়ানার মুখে তাচ্ছিল্য হাসি। শান্ত সুরে বলে, যদি কখনো আপনি সন্তানের বাবা হন তাহলে আল্লাহ যাতে আপনাকে কখনো মেয়ে দান না করে। আপনার যাতে সন্তান না হয় সেই অভিশাপ আমি দিব না অগ্নি চৌধুরী। আপনার সন্তান না হলে আমাকে নিঃসন্তান হয়ে বাঁচতে হবে। কিন্তু দোয়া করি যাতে মেয়ে না হয়। যে অন্য মায়ের বুক খালি করার অনুমতি দিতে পারে সে ঘরে মেয়ে জন্ম নেওয়াটাও নিষিদ্ধ। দেখবেন অগ্নি চৌধুরী, একদিন আপনার জীবনে এমন কেউ আসবে যে 1000টা মেয়ের আর্তনাদ দ্বিগুণ ফিরিয়ে দিবে। সেদিন আপনি ও কাঁদবেন ঠিক যেভাবে হারিয়ে যাওয়া সন্তানের বাবারা কাঁদে। অগ্নি শান্ত হয়ে গিয়ে ইয়ানার পাশে বসে চোখ দুটি বন্ধ করে নেয়। বড় শ্বাস টেনে আওড়ায়। সেই সুযোগটাই আসবে না। আমি জীবনে 3 জন নারীকে জায়গা দিয়েছি। আমার মা, বোন আর বউ। আমি ও দোয়া করি চতুর্থ কেউ যাতে না আসে। চলবে?